সুপ্রিয় দর্শক, আমি তাবাসসুম তিন্নি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের রোজকার খবরের নিয়মিত আয়োজন কর্পোরেট লঞ্চে। বরাবরের মতো আমাদের সাথে একজন অতিথি থাকেন যিনি তার কর্পোরেট সেক্টরের গল্পগুলো আমাদের মাঝে শেয়ার করেন। আমাদের মাঝে আজকে অতিথি হয়ে আছেন হোসনেরা নুরি নওরিন আপু, সিইও অ্যান্ড ওনার অফ নওরিন মিরর্স, জামদানি এক্সপ্রেস জিডিসি, ফর্মাল কো চেয়ারম্যান মেম্বার্স অফ অ্যাফেয়ার্স কমিটি ইকরাম। আসলে আপুর অনেকগুলো পরিচয়, সো আমরা সরাসরি আপুর কাছে চলে যাচ্ছি। আপু, আপনি কেমন আছেন? হ্যাঁ, অনেক অনেক ভালো আছি। খুব সুন্দর একটা আয়োজন। আর এই আয়োজনে আজকে অংশগ্রহণ করতে পেরে আসলে অনেক ভালো লাগছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে আপু অনেক অনেক ধন্যবাদ। আমরাও আপনাকে পেয়ে অনেক বেশি আনন্দিত। অনেক গল্প হবে, আড্ডা হবে। আপু, আমরা সরাসরি আপনার কাছে আপনার একটা সংক্ষিপ্ত পরিচয় শুনতে চাচ্ছি। আচ্ছা, থ্যাংক ইউ আপু। আসলে সংক্ষিপ্ত পরিচয়টা ওইভাবে মানে সংক্ষিপ্ত আকারে দিতে গেলে অনেক কিছু বললেও আসলে হচ্ছে না। তারপরেও খুব ছোট করে শুরু করি। যেহেতু আমি তো কর্পোরেট একটা জগৎ থেকেই মোটামুটি আমার যাত্রাটা শুরু। আমার লেখাপড়া শেষ করার পর আমি যেহেতু ফাইন্যান্স ব্যাকগ্রাউন্ডের, তো পড়ালেখা শেষ করে একটাই উদ্দেশ্য ছিল ভালো একটা কোম্পানিতে বা ভালো একটা জবে যাওয়া। তো তারপরে একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে জবটা হয়ে যায়। সেখানে আমি চাকরি করি। পরবর্তীতে যখন করোনাকালীন সময় শুরু হয়, তখন আসলে সবাই ঘরে বসে থাকতো। তো কোনো কিছু করার ছিল না। তো সেই সময়টা মূলত আমার যাত্রা শুরু হয় আমার ই-কমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ইক্যাব এর ওখান থেকে আমার যাত্রাটা শুরু হয়। যেহেতু আমি কর্পোরেট ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি, তখন আমার বোনকে দিয়ে আসলে আমি একটা পেজ এবং ওয়েবসাইটটা শুরু করি। সেটা হচ্ছে নওরিনস মিরর। তো নওরিনস মিরর মূলত হচ্ছে ই-কমার্স বিজনেসের একটা পেজ এবং ওয়েবসাইট। তো এখানে ই-কমার্স অনলাইনে কেনা-বেচা হয়। মানে অনলাইনে আমি সেল করি। তো সেই সময় আমার আসলে ওটা আমার নাম দিয়ে শুরু করেছিলাম কিন্তু আমার বোনকে দিয়েই। কিন্তু ওটাতে আসলে আমার কোনো আ ইয়া ছিল না। পরবর্তীতে যখন মনে করলাম করোনার সময় সবাই আমরা বসে আছি, তো তখন শুরু করে দিলাম আরকি অনলাইন বিজনেসটা। তো তারপরে আমি যেহেতু কর্পোরেটে থেকে এসেছি, তো কর্পোরেট অ্যাফেয়ার্স স্ট্যান্ডিং কমিটিতে কো-চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করলাম। এবং করোনাকালীন সময়ে মানব সেবা থেকে আমার যাত্রা শুরু। তারপর আস্তে, আস্তে নওরিনস মিররটাকে আরো বড় করতে শুরু করলাম। তারপর শুরু করলাম জামদানি এক্সপ্রেস। ওখান থেকে শুধুমাত্র জামদানি যাত্রাটাই শুরু করেছি। বাংলাদেশে অনেক খুবই নামকরা কিছু জামদানি আমি তৈরি করেছিলাম। সেই সময় ডিজাইনটা করি এবং খুবই জনপ্রিয়তা লাভ করি এবং অনেকগুলো অ্যাওয়ার্ডও পেয়েছি। এবং তারপরে থেকে শুরু করি হচ্ছে আমার জামদানি নিয়ে যেহেতু গবেষণা কখনোই হয়নি, তো জামদানি ডেভেলপমেন্ট সেন্টারটা শুরু করি। ওটা হচ্ছে জেডিসি। ওটার মাধ্যমে আমি কিছু আছে পরিচিত মানুষজন যারা সবাই ওখানে অলরেডি জড়িত আছেন এবং তারাও কাজ করছেন। পাশাপাশি জামদানি যারা তৈরি করছেন তাঁতিরা তারাও ওখানে যুক্ত আছেন। তো তাদেরকে নিয়ে আমি মূলত জামদানি ডেভেলপমেন্ট সেন্টারটা তৈরি করি। ওখানে মূলত জামদানির উপর গবেষণাটাই হয়। তো এভাবে আমার যাত্রা আসলে চলছে। সামনে এরপরে আমি যেটা শুরু করেছি ২০২৫ সাল থেকে, সেটা হচ্ছে এখন তো আমরা সবাই নতুন, নতুন অনেক কিছু নিয়ে চিন্তা করছি। তো এআই নিয়ে মূলত আমি কাজ করছি। আমি একটা এআই কনসালটেন্ট হিসাবে একটা প্রতিষ্ঠানের সাথে জড়িত আছি। সেখান থেকে আমি এআই কিভাবে একজন উদ্যোক্তা এআই এর মাধ্যমে যে তার বিজনেসটাকে কিভাবে গ্রো করতে পারে বা তার ওয়েবসাইট বা তার পেজ কিভাবে একদম মানে অনেক সময় দেখা যায় কি অনেক কাজ আমরা একসাথে করতে পারি না। তো একজন এআই এমপ্লয়ি দিয়ে আমরা অনেক কাজগুলো করতে পারি অনেক সহজে। সেটার উপরেও আমি কাজ শুরু করেছি। অলরেডি খুব ভালো রেসপন্স পাচ্ছি। এই তো এভাবেই আসলে আমি কাজ করে যাচ্ছি। সামনে কি করব আসলে আমি নিজেও জানি না। তো ইচ্ছা আছে ভালো কিছু করার। দেশের জন্য এবং উদ্যোক্তাদের জন্য। থ্যাংক ইউ আলহামদুলিল্লাহ, আপু। আপনি অনেক কিছু একসাথে করছেন। তো আপু, আপনি তো আসলে অনেকগুলো অর্গানাইজেশন একসাথে মানে চালিয়ে যাচ্ছেন বা কাজ করছেন। এই সবগুলো কাজ আপনি কিভাবে ব্যালেন্স করছেন? আসলে যখন আমি কাজগুলো শুরু করি তখন দেখা যাচ্ছে ১ম তো আমি কোন অর্গানাইজেশন এর ওইভাবে আমি আসলে যুক্ত ছিলাম না। আমি আসলে ই-কমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ইক্যাব ওখান থেকেই আসলে মূলত আমার যাত্রা শুরু হয়। ওখানে আপনার প্রায় ২৮০০ র উপরে আমাদের মেম্বার আছেন। তো আমাদের কিছু গ্রুপ আছে সেখানে ৩.৫ লাখের উপরে একটা মেম্বারদের নিয়ে একটা গ্রুপও আছে। তো উদ্যোক্তাদের নিয়ে আসলে কাজ করেছি কোনো আসলে মেয়েদেরকে নিয়ে না বা ছেলেদেরকে না। আমি আসলে সব উদ্যোক্তাদের নিয়েই কাজ শুরু করেছি। তো নারী উদ্যোক্তার আ থে দের অনেক রেসপন্স পেয়েছি এবং যারা নতুন উদ্যোগ শুরু করেছেন তারাও অনেক ধরনের রেসপন্স করেছেন। এবং যারা নতুন করে স্টার্টআপ শুরু করেছেন তাদের মাধ্যম তারা যেন বিজনেসটা আরো ভালো করতে পারে। ইনভেস্ট এর কিছু ব্যাপার থাকে। তো এইভাবে আস্তে, আস্তে আমি আরো কিছু অর্গানাইজেশন এর সাথে যুক্ত হই। আমি যেমন লিডার্স ফোরাম এর সাথেও যুক্ত আছি।
তারপর আমাদের ক্যান্টনমেন্ট কলেজের একটা অ্যাসোসিয়েশন আছে। ওখানেও আমি ইসি বোর্ডে কাজ করছি, লিডার্স ফোরামেও বোর্ডে কাজ করছি। তো এইভাবে আসলে আমার যাত্রা শুরু। তো একটার সাথে আরেকটা আসলে লিঙ্ক। অনেক সময় দেখা যায় কি নারীরা অনেক কিছুতে নারীরা আসতে চায় না বা সামনে অনেক সময় তাদের অনেক প্রতিবন্ধকতা তৈরি হয়। যার কারণে তারা সামনে আসতে চায় না। তো আমার কাছে মনে হয়েছে আসলে নারী পুরুষ বলে কোনো কথা না। আপনি যদি কোনো কিছু জানেন বা আপনার কোনো কিছু জানানোর ইচ্ছা থাকে, তাহলে অবশ্যই সেটা সবার মাধ্যমে বা সবাইকে ছড়িয়ে দেওয়াও উচিত। মানে আপনি কি করতে চাচ্ছেন, অন্যদেরকে কিভাবে করানো উচিত বা তারা কিভাবে ডেভেলপ করতে পারে। তো এই জিনিসগুলো আসলে জানার খুবই প্রয়োজন। তো এটার জন্য অবশ্যই অভিজ্ঞতার একটা ব্যাপার থাকে। যেহেতু অনেকদিন ধরে প্রায় ৬ বছর হয়ে যাচ্ছে আমার এই যাত্রা। তো সেই ক্ষেত্রে আমার যে অভিজ্ঞতাগুলো তৈরি হয়েছে সেগুলো আমি আসলে সবাইকে জানাতে চাই। এজন্যই মূলত বিভিন্ন অর্গানাইজেশন এর সাথে যুক্ত হওয়া। এটাই আরকি। খুবই প্রশংসনীয় আপু। আপু, আপনি তো আসলে কর্পোরেট সেক্টর থেকে আসলে এই যাত্রাটা শুরু করেছেন। তো আমরা যারা কর্পোরেট সেক্টরে জব করছি আমাদের কিন্তু দেখা যায় যে মান্থলি একটা ইনকাম থাকে। সো ওই জায়গাটাতে কিন্তু আমরা অনেক বেশি সেটেল থাকি। সো ওই জায়গাটা থেকে এসে আপনার এই সাহসিকতার কাজটা একদম রিস্ক নিয়েই বলতে গেলে বলা চলে যে আপনি শুরু করেছেন হয়তোবা। সো এই জার্নিটা কেমন ছিল আপু? আসলে আমি কর্পোরেট জগতে মানে এখনো পর্যন্তই আমি কর্পোরেট জগতেই আছি। তো কর্পোরেট জগৎ থেকে আসলে এখান থেকে আমি একটা কাজের সাথে জড়িত। তো সেই কাজটার বাইরে যেহেতু আমি শুরু করেছিলাম কিছু নারীদের নিয়ে। তো সেখান থেকে আসলে আমার এই জগৎটা থেকে ওই জগতে যাওয়াটা খুব বেশি কঠিন কিছু হয়নি। ১ম এ মনে হয়েছে যে আমি আসলে অনেক কিছু পারব না বা সময়ের ব্যাপার। তো যেহেতু আমার বোন আমার সাথে যুক্ত আছে, সাথে আমার কিছু পরিচিত আমার অনেকেই আমার সাথে যুক্ত। তো সবাইকে নিয়ে যখন কাজটা শুরু করেছি তখন আর মনে হয়েছে যে আসলে কর্পোরেট জগতে আ আ থাকার পরেও যদি আমি আমার বাড়তি যে সময়টুকু থাকে, ওই সময়টুকু আমার এবং আমার অভিজ্ঞতাগুলো যদি আমি কাজে লাগাতে পারি, তো সেই ক্ষেত্রে আসলে খারাপ কিছু না। মানে এটা আসলে আমি নিজের জন্য কিছু করছি, আমার পরিবারের জন্য কিছু করছি এবং আমার সাথে যারা কাজ করছেন তাদেরও উপকার হচ্ছে। তো সবকিছু মিলিয়ে একটা ব্যালেন্স তৈরি করার ব্যাপারটা থাকে। তো ওইটা আসলে হয়ে গিয়েছে। তো ওটার জন্য আসলে আলাদা করে সময় ওভাবে দিতে হয়নি। তারপরেও হয় কি ফ্যামিলির একটা ব্যাপার থাকে যে অনেক সময় দেখা যায় কি ফ্যামিলিতে টাইম দেওয়ার একটা ব্যাপার থাকে যে টাইম দিচ্ছি না বা বিভিন্ন ধরনের অবজেকশন থাকে। তো আমার কথা হচ্ছে আসলে মানে কোনো কিছু করতে গেলে কোনো কিছু একটু মানে ছাড় দিতে হবে। তো সেই ক্ষেত্রে আমি তারপরেও ব্যালেন্স করার চেষ্টা করি। যেহেতু আমার বাচ্চা আছে, তাকে সময় দেওয়ার ব্যাপার থাকে। ফ্যামিলি সময় দেওয়ার ব্যাপার থাকে। তো আসলে হয়ে যাচ্ছে। যতটুকুন পারছি করার চেষ্টা করছি। আমার কাছে সবথেকে বড় যে জিনিসটা মনে হয় সময়ের থেকে, সেটা হচ্ছে শেখার ব্যাপারটা। যে আমি হুম। একটা নতুন কিছু শিখছি, সেটার মাধ্যমে আমি অনেক কিছু যেন করতে পারি। তো সবসময় আসলে একটা জগৎ থেকেই না, আমার ওই কর্পোরেট জগৎ থেকেও কিন্তু অনেক কিছু করার আছে। আমি যেমন এআই নিয়ে যখন কাজ শুরু করি, এটা তো একজন এমপ্লয়ের জন্য কিন্তু জরুরি যে যে চাকরি করছেন, তারও কিন্তু এআই এর উপরে যদি টুলস গুলো তার জানা না থাকে, সে কিন্তু পিছিয়ে যাবে। তো এটা তো আমাদের একদম। কর্পোরেট জগতের জন্য একটা বড় একটা পার্ট। তো এই জায়গাটাও যদি আমি কাজ করে যদি এখানে যদি ডেভেলপ করতে পারি, তাহলেও তো আমি অনেক কিছু করতে পারি। তো এই চিন্তাধারা থেকেই আসলে এই পার্ট গুলোর সাথে আমার ইনভলভ হওয়া। এটাই আরকি আপু। আর যেটা শুনলাম যে আপনার ফ্যামিলির সবচেয়ে বড় সাপোর্ট হচ্ছে আপনার বোন। তো সেক্ষেত্রে আপনার দেখা যায় যে পাওয়ারফুলনেসটা অনেক বেশি কাজ করে হয়তোবা। হ্যাঁ, হ্যাঁ, এটা ঠিক। অনেক সময় দেখা আপু, যায় যে আমাদেরকে দিয়ে অনেক কিছু করানো যায় বা তার আগ্রহ ব্যাপারটা থাকে। তো এই জায়গাটা তৈরি হয়েছে কি মানে তারও একটা সময়ের ব্যাপার থাকে। সেও সেই সময়টাকে এনজয় করে এবং তারও বা বা কিছু শেখার থাকে। তো সব মিলিয়ে আসলে হয়ে যায়। এটাই আরকি। একদম। আপু, আমরা শুরুতেই শুনছিলাম যে আপনার প্রাপ্তির ঝুড়িতে অনেকগুলো পুরস্কার আছে, অনেকগুলো সাফল্য আছে। এগুলো নিয়ে যদি একটু কথা বলতেন, এখনো পর্যন্ত আপনার মানে সাফল্যের ঝুড়িতে কি কি সাফল্য অর্জন হলো? আচ্ছা, আমি যেহেতু করোনাকালীন সময় যখন কাজ করেছিলাম, তখন আমি ই-কমার্স এর উপর একটা মুভার্স অ্যাওয়ার্ড পেয়েছিলাম। ওইটা দিয়েই মূলত আমার অ্যাওয়ার্ড পাওয়াটা শুরু, ই-ক্যাব এর থেকে। তারপরে দেখা যাচ্ছে আমি নারীদের নিয়ে যখন কাজ করেছি, জয়ী অ্যাওয়ার্ড পেয়েছি, তারপরে কর্পোরেট অ্যাওয়ার্ড পেয়েছি, লিডারশিপ অ্যাওয়ার্ড পেয়েছি। মানে একাধিক অ্যাওয়ার্ড এবং কিছুদিন আগে মানে এই বছরে আমি প্রায় ৪ টা মতন অ্যাওয়ার্ড পাই। সেটা হচ্ছে নারীদের নিয়ে কাজ করার ক্ষেত্রে পেয়েছি, লিডারশিপ এর উপরে পেয়েছি। তারপরে এই যে আমি বিভিন্ন ধরনের আমার উদ্যোগ যেটা নিয়ে তৈরি করেছি, আমি বিভিন্ন ধরনের জামদানির উপরে আমি কিছু অ্যাওয়ার্ড পেয়েছি। তো এই যাত্রাটা আসলে অ্যাওয়ার্ডটা আসলে কি অনুপ্রেরণা দেয়। যখন দেখা যায় কি মানুষ যখন আমার মুখ থেকে কোনো কথা শুনতে চায়,
আবার দেখা যাচ্ছে কোনো প্রোগ্রামে যে আমি নিজেও অনেকের অ্যাওয়ার্ড দিয়েছি। আমার কাছে মনে হয়েছে যারা উদ্যোক্তা আমার কাছে মনে হয়েছে উনাদেরকে আমার তরফ থেকেও কিছু দেওয়ার আছে। তো সেটাও আমি করেছি। তো নারীদেরকে নিয়ে যখন কাজ করেছি নারীরা অনেক উৎসাহ পায়। আসলে নারীরা হয় কি অনেক ক্ষেত্রে মনে করে যে তার এই ব্যালেন্সটা তৈরি করতে পারে না। তো এইটা তাকে যদি সুন্দর মতো একটা গাইডলাইন দিয়ে দেওয়া হয়, সে কিন্তু ভালো কিছু করতে পারে। তো সে যেকোনো ক্ষেত্রেই হতে পারে। চাকরির ক্ষেত্রে হতে পারে, তার বিজনেস এ হতে পারে। তো এইটাই আরকি। আর অ্যাওয়ার্ডটা তো ধারাবাহিকতাভাবে পেয়ে যাচ্ছি আপনাদের সবার দোয়ায়। তো এটা আসলে আমার অনুপ্রেরণা। এটা ছাড়া তো আসলে আমি এটার মানে অনুপ্রেরণা নিয়েই আমার কাজগুলো আসলে আরো সামনে এগিয়ে যেতে পারি। এটাই আরকি। একদম। আমরাও দোয়া করি আপু আপনার আরো মানে আপনার সাফল্য আরো বেশি বৃদ্ধি পাক, আরো প্রাপ্তির ঝুড়ি আরো অনেক বড় হয়ে যাক। কারণ আপনি এতগুলো সেক্টর নিয়ে কাজ করছেন এবং বিশেষ করে আমি লক্ষ্য করলাম আপনি নারীদের জন্য যেই ব্যবস্থাটা আপনি করছেন বা যেটা নিয়ে আপনি কাজ করছেন খুবই অ্যাপ্রিশিয়েটেড একটা ব্যাপার। আপু এই এত বছরের যাত্রাতে নিশ্চয়ই অনেক আপস অ্যান্ড ডাউন এসেছে আপনার, অনেক হতাশা কাজ করেছে। তো সেই সময়গুলোতে দেখা যায় না যে অনেক সময় অনেক কিছু না পেরে নিজের সাথে নিজের কথা বলা বা আয়নার সামনে দাঁড়িয়ে নিজের সফলতা বা ব্যর্থতা নিয়ে কথা বলা। এই জিনিসগুলো আপনি কিভাবে মেইনটেইন করেছেন বা আপনার ক্ষেত্রে এটা মানে কিভাবে করেছেন? হ্যাঁ, দারুণ একটা কোয়েশ্চেন করেছেন। সেটা হচ্ছে আসলে আ অনেক ক্ষেত্রে তো আমরা যখন ভালো কিছু করতে চাই, তো আমাদের মানে অনেক ধরনের বাধা তৈরি হয়। আর সেটা নারীদের ক্ষেত্রে আমার কাছে যেটা মনে হয় যে খুব বেশি পরিমাণে। আর নারীরা হয় কি মানে মেয়েদের ক্ষেত্রে যেটা হয় যে আমরা যদি কোনো কিছু শুনি, ধরেন আপনি খুব ভালো একটা কাজ করছেন। তো হয়তো এটা সবাই হয়তো এটাকে একসেপ্ট করছে না। তো তার ধারণা থেকে হয়তোবা আপনাকে একটা কমেন্ট করলো, যে একটা নেগেটিভ কমেন্টও হতে পারে। তো সেটা যদি আপনি একসেপ্ট করেন, তখন দেখা যাচ্ছে আপনার কাজের যে আগ্রহটা এটা কিন্তু অনেক ক্ষেত্রে কমে যায়। তো এই ধরনের কথা মানে যখন আপনার কানে আসে যে না একটা নারী কিভাবে এত কিছু সামাল দিচ্ছে বা কিভাবে কি করছে। আমার কথা হচ্ছে আপনি আপনি মানে যদি আপনার নিয়ত বা সৎ থাকে, যদি আপনি মনে করেন যে না আপনি ভালো কিছু করতে চান, আপনার যদি সেই ক্যাপাসিটি থাকে এবং আপনার মধ্যে যদি সেই ধৈর্য থাকে, সেক্ষেত্রে আসলে এখানে আমার কাছে মনে হয় না যে এখানে নারী আর পুরুষ বলে কোনো আসলে কাজের ক্ষেত্রে কারণ আপনি যখন কর্পোরেটে কাজ করছেন, আপনি যে কাজটাই করছেন আপনার কলিগ সেম কাজটাই করছে। এমন না যে আপনি নারী দেখে আপনাকে কিন্তু কম কাজ দেওয়া হলো বা পুরুষ দেখে তাকে বেশি দেওয়া হলো, এমন না। হয়তো নারীদের ক্ষেত্রে একটু ফ্যাসিলিটি দেওয়া হয়। এটা যেমন যদি কখনো রাত হয়ে যায়, সেই ক্ষেত্রে হয়তো তাকে এক্সট্রা একটা সাপোর্ট দেওয়া হয়। তো এটা তো আমাদের সমাজের জন্য এটা আসলেই প্রয়োজন। তো এই জিনিসটাকে এটা একটা সাপোর্টের ব্যাপার থাকে। কিন্তু কাজের ক্ষেত্রে কখনো নারী পুরুষকে আলাদা করা যায় না আসলে। তার ক্যাপাসিটি অনুযায়ী। আপনি যদি আপনার স্কিল ডেভেলপ করতে পারেন, মানুষ আপনাকে অনেক কথাই বলবে। আমি সবসময় এটাই বলি। আমি যখন বিভিন্ন ইউনিভার্সিটিতে যখন আমি কিছু সেশন নিয়েছিলাম স্টুডেন্টদের মাধ্যমে, স্টুডেন্টকে জানিয়েছিলাম। তো তারাও অনেক কথা বলত যে আসলে বাবা-মার ক্ষেত্রেও অনেক আগ্রহ অনেক সময় কম থাকে মেয়েদের ক্ষেত্রে। যে তাকে এটা শেখালে এটা হতে পারে বা এটা হতে পারে বা আ স্টুডেন্ট লাইফ এ পড়ালেখা ক্ষতি হচ্ছে। আসলে ক্ষতি বলতে যেটা আমরা তো যারা ফেসবুকিং যারা করছি, আমরা ফেসবুক দেখছি, এটা সেটা করছি। আমাদের টাইমটা কিন্তু নষ্ট হচ্ছে। তো ওই টাইমটা যদি আমরা কিছু শিখতে পারি, আমাদের কিন্তু প্রচুর ট্রেনিং সেশন এর ব্যবস্থা আছে। তো আপনার কিন্তু শেখার কিন্তু কোনো মানে কমতি নেই। তো আপনার যেই স্কিল গুলো মানে গ্যাপ আছে সেগুলো আপনি ডেভেলপ করতে পারবেন। তো সেই ক্ষেত্রে আসলে আপনার ইচ্ছা শক্তিটা হচ্ছে অনেক বড়। আর কে কি বলল বা কারো কথা শুনে মন খারাপ করে বসে থাকা বা চুপচাপ কাজ ছেড়ে দেওয়া এটাকে আমি কখনো প্রেফার করি না। আমার কাছে মনে হয় এটা আমাদের জন্য আসলে অনেক এটা আমার মনে হয় যে আমি যে কাজটা করছি সেটা আমাকে আরো ইনসাল্ট করা হচ্ছে। তো আমার এটা কানে নেওয়ারই কোনো দরকার নেই। আপনাকে তখনই সমালোচনা করবে যখন আপনি ভালো কিছু করছেন। তখনই একদম, আপনাকে মানুষ ফোকাস দিবে। তো আপনি যদি কোন কিছু না করেন তাহলে কিন্তু কোন মানুষের ওখানে কিন্তু কোন কনসার্ন নেই। যে আসলে সে তো তার মতন ঘরে বসে আছে ইচ্ছামত। তো এজন্য কে একদম। কি বললে এগুলো আসলে মাথা ব্যাথা করার কোনো প্রয়োজন মনে করি না আমি কখনোই। একদম আপু, একদম। টোটালি এগ্রি আপনার সাথে। আপু, বর্তমানে আপনার কি কাজ নিয়ে ব্যস্ততা যাচ্ছে বা কি করছেন? আচ্ছা বর্তমানে যেটা হচ্ছে যে যেহেতু আমি নওরিস মিররটা আমার যেহেতু ই-কমার্স একটা ওয়েবসাইট এবং অনলাইনে ওটা বিজনেস হচ্ছে।
ওটা তো পুরোপুরি আমি এটা শুধুমাত্র অনলাইনের আপনার জামদানি না, ওইটাতে আমি হচ্ছে অনলাইনে আপনার অন্যান্য প্রোডাক্ট গুলো আমি সেল করছি সরাসরি। তারপর হচ্ছে আমার যেহেতু কাজের ক্ষেত্রে যেগুলো হয় যেমন কর্পোরেটে তো আমি কাজ করছি সেটা তো একটা সেক্টর আমার প্রতিনিয়ত কাজ করতে হচ্ছে। তার পাশাপাশি যেহেতু আমি আরো অন্যান্য সেক্টর গুলোতে ইনভলভ আছি। তো আমি জামদানি নিয়ে তো যেহেতু কাজ করছি জামদানিটা তো আমার এটা তো আপনার হোলসেল এবং হচ্ছে আপনার হোলসেলে যাচ্ছে পাশাপাশি অনলাইন থেকেও তো সেল হচ্ছে এবং জামদানি ডেভেলপমেন্ট সেন্টার তার মতন করে কাজ করে যাচ্ছে। আর এখন যেহেতু দেশের পরিবেশ পরিস্থিতি একটু মানে একটু স্বাভাবিক হলে আসলে আমরা কাজগুলো আরো ভালো করে করতে পারবো। এবং আমি আবার যেটা শুরু করেছি এআই নিয়ে যে কাজগুলো করছি, এআই এর উপরে আমি অনেকগুলো ট্রেনিং সেশন গুলো আমি নিজে করছি। আমি নিজে কিছু কর্পোরেট ট্রেনিং এর মধ্যে আমি ইনভলভ আছি এবং বাইরে থেকে কিছু ট্রেনিং সেশন গুলো আমি প্রতিনিয়ত করে যাচ্ছি। ওগুলো হচ্ছে আমার স্কিল ডেভেলপ। তো আমার মনে হয়েছে এই সময়টা স্কিল ডেভেলপ করারও দরকার আছে। তো আমি একটা কাজ শুরু করছি আমার নিজেকে জানতে হবে। আমি যদি নিজে না জানি আসলে আমি অন্যকে শেখাতে পারব না। তো এটার উপরে আমি আসলে বেশি টাইমটা দিচ্ছি এই মুহূর্তে। একদম আপু। আপু আপনার মানে এই এআই ব্যাপারটাতেই আমি এখন আসতাম। আসলে আমরা যখন আরো বিগত ৫ বছর আগে যদি যাই আমরা কিন্তু সবাই ম্যানুয়াল কাজগুলোই বেশিরভাগ করতাম বা এত বেশি ট্রেনিং সেশন বা এত বেশি ডিজিটালাইজেশন মানে এখনকার সময়ের মতো ছিল না। সো আপনি তখনকার সময়টা আর এখনকার সময়টা আপনি কিভাবে দেখছেন? আসলে আমাদেরকে প্রতিনিয়ত ডেভেলপ করতে হবে নিজেকে। এটা হচ্ছে সবথেকে বড় কথা যুগের সাথে তাল মিলিয়ে। আমরা ডিজিটাল হয়েছি, আমরা এখন এআই এর যুগে আসছি। মানে এআই তো আসলে এখন আমাদের যে এখন দেখবেন যে ছোট, ছোট বাচ্চারাও কিন্তু এআই দিয়ে একটা ভিডিও তৈরি করতে পারে। তো এআই দিয়ে একটা ছবিও তৈরি করতে পারে। তো এই জিনিসগুলো তো আমরা এখন শিখছি। তো আমাদের সামনে যখন যেটা আসবে আমরা আগে বাটন ফোন ইউজ করতাম। তারপর আমরা স্মার্টফোনে আসছি। তো আমরা তো আস্তে, আস্তে আমরা গ্রো করছি, তাই না? তো এই জায়গাটাতে মনে করবেন যে এআই টাকে আমরা অনেকে মনে করে যে এআই এর মাধ্যমে চাকরি থাকবে না বা আ কিন্তু না এখানে তো হিউম্যান আপনি যদি নিজে না জানেন তো আপনি তো এআই চালাতে পারবেন না। আপনি সামান্য একটা যদি ছবি তৈরি করেন সেটাও কিন্তু আপনার সুন্দর করে কিন্তু একটা প্রম্পট তৈরি করতে হবে। না তৈরি করলে কিন্তু আপনি সেই আপনার মানে আপনার মন মতো কিন্তু হবে না। তো সেই ক্ষেত্রে আমরা যুগের সাথে, সাথে এটা কিন্তু ধাপে, ধাপে এগিয়ে যাওয়া। এটাই হচ্ছে মেইন। তো এখন যেহেতু এআই এর যুগে আমরা আ আ চলে এসেছি তো সেই ক্ষেত্রে আমাদের চাকরির ক্ষেত্রে, বিজনেস এর ক্ষেত্রে বা আমাদের দৈনন্দিন জীবনে আমাদের এখন দেখা যায় কি অনেক সময় কাজটা কিন্তু অনেক কমে যায়। আগে একটা মেইল লিখতে হয়তোবা একটু সময় লাগতো। এখন কিন্তু এআই এর মাধ্যমে আপনি কিন্তু লিখে নিতে পারবেন। ChatGPT এর মাধ্যমে লিখতে পারছেন। হ্যাঁ, এখানে আপনার অবশ্যই জানতে হবে। সবকিছু তো আপনি ChatGPT বা এআই এর মাধ্যমে করতে পারবেন না। এখানে হিউম্যান একটা টাচ এর ব্যাপার আছে। তো সেটা কিভাবে? তো এই নলেজ গুলো তো আপনার জানতে হবে। মানে কোন, কোন টুলস গুলো আপনি ইউস করছেন? কোন টুলস এর মাধ্যমে আপনি এটা কাজগুলো করবেন? সেটাও আপনার নলেজ ক্রিয়েট করতে হবে। তো এইগুলোর জন্য অনেকগুলো ট্রেনিং সেশন আছে এবং সব সেক্টর গুলোতে কিন্তু এআই ডেভেলপ হয়ে যাবে। আমরা যদি সামনে ইক্যাব এ যেহেতু ই-কমার্স অ্যাসোসিয়েশন এখন যেহেতু সামনে আমাদের ইলেকশন হবে, আমি ইলেকশন করছি। বা অলরেডি নমিনেশন পেপারটা কিনেছিলাম। তো আমাদের যেহেতু ইলেকশনটা মানে ন্যাশনাল ইলেকশন এর পরে হচ্ছে, সেই ক্ষেত্রে একটু দেরি হচ্ছে আরকি। তো আমরা এখানে উদ্যোক্তাদেরকে এখন বর্তমানে যেটা করব, তাদেরকে এআই কিছু ট্রেনিং সেশনের ব্যবস্থা করব। এতদিন যেমন আমরা শিখিয়েছি কিভাবে উদ্যোক্তারা তারা বা কিভাবে তারা কর্পোরেট ট্রেনিং করতে পারে বা কিভাবে তারা হচ্ছে আ যদি ধরেন মার্কেটিং এর ব্যাপারে তারা যদি নলেজ কম থাকে, তারা মার্কেটিং এর উপর ট্রেনিং করতে পারলো, তারা সেলস এর উপরে বা আইটি নলেজ যদি না থাকে আইটির উপরে। তো এখন আমরা তাদেরকে এআই এর উপরেও কিছু ট্রেনিং সেশনের ব্যবস্থা করব। আমার কাছে এটা মনে হয়েছে যেহেতু আমি নিজে এটা কাজ করছি, আমার কাছে মনে হয়েছে শেখার অনেক কিছু আছে। মানে এটা প্রত্যেকটা মানুষেরই শিখে থাকার মানে শেখার দরকার আছে। এটা আমি মনে করি। একদম আপু, অ্যাপ্রিসিয়েটেড। আপু আমরা এখন একটু চিন্তার কথা বলবো। সেটা হচ্ছে এত বছরের কাজ করা বা এই যে কর্পোরেট সেক্টর গুলোতে কাজ করা, কখনো কি কর্পোরেট সেক্টরে মানে কর্পোরেট পলিটিক্স শিকার হয়েছেন এবং কিভাবে এটা আপনি কন্ট্রোল করেছেন ওই সময় বা কিভাবে এটা থেকে অতিক্রম করেছেন? আচ্ছা থ্যাংক ইউ আপু। আসলে কর্পোরেট পলিটিক্স থাকবে। হ্যাঁ? এটাকে আপনাকে মানে একসেপ্ট করে নিতে হবে যে আসলে হয় এবং থাকবে। যেমন আমি আমার তো প্রায় ১৩ বছরের যাত্রা। তো আমার লেখাপড়া শেষ করেই তো আমি শুরু করেছি। একদম কখনো বসে থাকা সুযোগ হয়নি। তো এখানে আমি দেখেছি যে আপনার মানে একে অন্যের উপরে কিভাবে পাল্লাপাল্লি দিয়ে সামনে এগিয়ে যাওয়া।
তো আমি কেন বারবার করে আপনাদেরকে বলছি যে আমাদের কেন যুগের সাথে তাল মিলিয়ে নিজেকে ডেভেলপ করতে হবে। কেন? এই পলিটিক্স গুলোর কারণেই কিন্তু। এখানে শুধু যে কর্পোরেট পলিটিক্স না, আপনি যেকোনো সেক্টরে, আপনি যেকোনো অর্গানাইজেশন, যেকোনো জায়গায় আপনি কাজ করেন না কেন, সব জায়গায় কিন্তু একটা মানে আপনাকে বা দা দমিয়ে রাখার জন্য কিছু পলিটিক্স হবে। এটা কিন্তু আপনাকে মানতে হবে। তো এইটাকে আপনি কিভাবে ওভারকাম করবেন? আপনার নিজের জ্ঞানটাকে ডেভেলপ করতে হবে। আপনি যদি অন্যদের থেকে একটু এগিয়ে থাকেন, তাহলে কিন্তু হাজার পলিটিক্স করলেও কিন্তু আপনাকে কিন্তু পেছনে ফেলতে পারবে না। তো এটা সম্পূর্ণ নিজের ব্যাপার। তো এই জিনিসটা নিজেকে তৈরি করতে হবে বেসিক্যালি, হ্যাঁ? তো অ করবে অনেকেই তো অনেক সুযোগ নেওয়ার চেষ্টা করবে। আপনি সেই সুযোগটা কেন দিবেন? এটাই আরকি আমার কথা সবার উদ্দেশ্যে যেটা বলতে চাই। একদম, একদম। আপু, একদম নতুনদের উদ্দেশ্যে এখন যারা জেনজি আছে বা নতুন যারা কাজ করতে চাচ্ছে কর্পোরেটে, আমরা অনেকেই মানে আমাদের একটা ধারণা যে ওদের ভিতরে অনেক অস্থিরতা, বা নতুন যারা আছে তাদের বয়স কম, একটু অস্থিরতা বিরাজ করে। সো নতুনদের জন্য আপনার কি পরামর্শ থাকবে যে কাজগুলো কিভাবে করতে পারে বা কিভাবে এই সেক্টরে এসে কাজ করতে পারে? আচ্ছা, নতুনদের জন্য আমি সবসময় যেটা বলে থাকি, যেহেতু আমার কাছে প্রচুর সিভি আসে যারা একদমই নতুন জব করতে চাচ্ছে বা পড়ালেখা শেষ করে। তো আমার কথা হচ্ছে তাদেরকে মানে কিছু জিনিস শিখে আসতে হবে। এখন আসলে যুগের সাথে তাল মিলিয়ে আমি যদি নতুন যদি আমার পড়ালেখার আমি যেটা বারবার বলি যে পড়ালেখার মধ্যে তাকে ট্রেনিং গুলো করতে হবে। হ্যাঁ, বিভিন্ন ট্রেনিং সেশন গুলো তাকে কমপ্লিট করতে হবে। তার সিভিটা শুধু যে আমি পড়ালেখা শেষ করছি তা না। আমার পড়ালেখার পাশাপাশি কিন্তু অনেক কিছু শেখার আছে। আমরা কিন্তু LinkedIn এর মাধ্যমে দেখতে পারি প্রচুর কিন্তু ট্রেনিং হয়। ওগুলো যদি আমরা কমপ্লিট করতে পারি, আমাদের সিভিতে যদি এড করতে পারি, আমাদের সিভিটা কিন্তু ভালো হয়। তো অনেকে থাকে কি নতুন আসে মনে করে পড়ালেখা শেষ করেছি, এখনই আমাকে জব করতে হবে। হ্যাঁ, কিছু সময় নিজের জন্য তৈরি করুন। নিজেকে তৈরি করে তারপর একটা সেক্টরে আসুন। কারণ একটা সেক্টরে আসলে কিন্তু আপনার ঘাড়ে অনেকগুলো কাজ থাকবে। অনেক সময় দেখা যাচ্ছে নতুনরা আসার পরে অনেক কাজ বোঝে না। আমি নিজেও যেটা দেখি, আমার কাছে ওই জায়গাটা মনে হয় যে তাদের অনেক গ্যাপ থাকে। আসলে আমরা স্টুডেন্ট লাইফ থেকে যখন আমাদের পড়ালেখা শেষ হচ্ছে, তার আগেই যদি আমরা এই টাইমটাকে, এই সুযোগটাকে যদি কাজে লাগাই, তাহলে কিন্তু আমাদের চাকরি সেক্টরে কিন্তু কোন রকম কোন বাধা আসার কথা না। তো আমার কথা হচ্ছে আমরা নতুন আবার অনেকে দেখা যাচ্ছে নতুন করে জবে আসার পর অনেক ভয়, ভীতি তার মধ্যে তৈরি হয় যে আসলে আমি কিভাবে কাজ করব বা আমি এই কাজটা তো জানি না। আমার কথা হচ্ছে আপনি যখন চাকরি যখন পেয়ে যাবেন, ধরেন আপনি চাকরি পেলেন। তারপরেও কিন্তু আপনার শেখার শেষ নেই। অনেকে মনে করে চাকরি আমি পেয়ে গিয়েছি, আমার আর কাজ আমি এখন শুধু অফিসের কাজ করব শেষ। না, এই চিন্তা অনেক অফিস থেকে ট্রেনিং গুলো করায়। যারা নতুন জয়েন করে তাদেরকে ট্রেনিং করে। পাশাপাশি আপনি নিজেও কিন্তু শিখতে পারেন। এই যে আমি যে এআই এর কথা বললাম, এটা হয়তো আপনার অফিস থেকে করাবে না। আপনি নিজের থেকে এটা শিখলেন। আপনি সবার থেকে একটু এগিয়ে থাকলেন। তো এটা তো আপনার নিজের কাছে। তো এখানে নতুনদের আসলে শিখতে হবে এবং অনেক বেশি সময় দিতে হবে। সময় না দিলে আসলে অনেক কিছু সম্ভব হয় না চাইলেও। এবং শেখার কোনো একদম, বিকল্প নেই। একদম, একদম আপু। আপু, আপনার এই এত বছরের বা ইন্টার লাইফে আপনার সবচেয়ে বড় অনুপ্রেরণা কে? আসলে আমার প্রথমত অনুপ্রেরণা হচ্ছে আমার মা। আ তো ম্যা আম উনি আমাকে যতটা সাপোর্ট দিয়েছে, অতটা সাপোর্ট আমি না পেলে আমি চাকরি তো করা দূরের কথা। আমি আসলে সংসার কিছুই করতে পারতাম না। কারণ আমার বাচ্চা সবকিছু আমার মার কাছেই মানে আমার মাই মানে দেখাশোনা করেছে। মানে ওদের ছোটবেলাটা আমার মা তাদেরকে প্রচুর সাপোর্ট দিয়েছে। যার কারণে আমি অনেকটা কাজ করতে পেরেছি। আমি খুব নিশ্চিন্ত মনে করতে পেরেছি এবং প্রতিটা সন্তানেরই উচিত তার পরিবারের একজন মানুষ যদি তাকে সাপোর্ট করে, তো সেই ক্ষেত্রে কিন্তু সে অনেক কিছু করতে পারে। তো পরিবার থেকে আমার মায়ের সাপোর্টটা মানে সাপোর্টটা সবথেকে বেশি জরুরি। আর আমার হয়েছে কি দেখা যাচ্ছে কি পরিবার থেকে অনেক সময় এমনও হয়েছে যে আসলে আমি কিভাবে আমার বাচ্চাকে রেখে আমি অফিস করব। অফিস করতে গেলে তো আমার বাচ্চাকে কে দেখবে? আমার ৯টা-৫টা অফিস, আমার ৮ ঘন্টা, আমার এই টাইমটা আমার জন্য খুব। আর এমন না যে একটা বাচ্চা হওয়ার পরে আপনাকে কিন্তু ৪ মাসের বেশি কিন্তু আপনাকে ছুটি দিচ্ছে না। তো এই ছুটিটা তো আপনার জন্য আসলে ওরকম উপযুক্ত না। এরপরেও তো আরো সময় আপনার বাচ্চার জন্য দিতে হয় একটু বড় না হওয়া পর্যন্ত। তো সেই ক্ষেত্রে একদম মানে সত্যিকার অর্থে খুব বেশি মানে একদম মন থেকে একদম ভালোবেসে যে সাপোর্ট আমার কাজের লোকও আমার বাসায় ছিল কিন্তু আমার ওরকম আমি আসলে সাপোর্ট পাইনি। আর মাকে শুধু একটা কথাই বলছি যে, "তুমি তোমার কোন কাজ করার দরকার নেই। তুমি শুধু আমার বাচ্চাকে একটু টাইম দিও।" তো সেও বুঝতে পেরেছে যে আসলে ওকে না টাইম দিলেও পারবে না। তো এটাই আমার জন্য প্রচন্ড অনুপ্রেরণা।
আর পরিবারের অন্যান্য সদস্যরাও সাপোর্ট করেছে। কিন্তু দেখা যাচ্ছে কি সবসময় তো সবাইকে ওভাবে পাইনি। মাকে তো অনেক কিছু বলা যায়। তো সবাইকে তো আর এরকম ভাবে বলা যায় না। তো এই সাপোর্টটা আমার জন্য খুব বেশি দরকার ছিল ওই টাইমটাতে। আন্টির জন্য অনেক বেশি দোয়া, অনেক বেশি শুভকামনা। আন্টি সবসময় সুস্থ থাকুক এবং সবসময় আপনাকে এভাবেই সাপোর্ট দিয়ে যাক। আপু, আমরা একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা এই পর্যায়ে এসে জানতে চাবো যে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি আপনার কাজগুলোকে নিয়ে এবং আপনাকে নিয়ে অলসো। আচ্ছা, থ্যাংক ইউ আপু। প্রথমত হচ্ছে এখন এই মুহূর্তে যেটা চিন্তা করছি, আমি যেহেতু এই ক্যাবের একটা দায়িত্বে আসার জন্য চেষ্টা করছি। আমি যেহেতু আগেও দায়িত্বে ছিলাম, সামনে আবার আমাদের যেহেতু আরো কিছু দায়িত্ব আসবে সামনে। ওইটা নিয়ে আমার কিছু প্ল্যান অলরেডি আছে, সেগুলো নিয়ে আমি কাজ করছি। আর আমার কর্পোরেট জগতে তো আমার যে কাজগুলো করছি আমি ডে বাই ডে আমাকে ডেভেলপ করার চেষ্টা করছি এবং যতটুকুন সম্ভব আমার জায়গা থেকে আমি করে যাচ্ছি। আমার উদ্যোক্তা সেক্টরে আমি ভালো কিছু কাজ করছি। আমার ওটাকে নরিজ মিররকে ব্র্যান্ড হিসাবে অলরেডি আমি এটা প্রমোট করেছি এবং পাশাপাশি আমি দেশের বাইরে মানে শুধু যে আমাদের দেশে না, আমাদের দেশের বাইরের জন্য আমি জামদানির ব্যাপারটা আমার বেশি সবথেকে বেশি আমার ফোকাস হচ্ছে জামদানি। জামদানি শিল্পটাকে আমি যেন ক্রস বর্ডারের মাধ্যমে দেশের বাইরে খুব ইজি ওয়েতে যেন পাঠাতে পারি। এটা নিয়ে আমি অলরেডি কাজ করেছি। কিছু কাজ আমার মানে হয়নি, শেষ হয়নি। ওটা আমি সামনে শেষ করার আমার ইচ্ছা আছে। এবং দেশীয় উদ্যোক্তা যারা একদম ঘরে বসে বা যারা নারী উদ্যোক্তা বা যারা নতুন উদ্যোগ শুরু করেছে, তাদের জন্য আমার কাজ করার ইচ্ছা আছে। তারা যেন তার বিজনেসটাকে দেশের বাইরে প্রমোট করতে পারে। কারণ আমাদের বাংলাদেশে আমরা কখনো ক্ষুদ্র উদ্যোক্তা আসলে বলতে পারবো না। কারণ তাদের যে উদ্যোগ মানে সে যে যেটাই পারে সেটাই কিন্তু তার কাছে অনেক বড়। সেই স্কিলটা কিন্তু অনেক বড়। সে যদি শুধু রান্না পারে, সে রান্নার স্কিলটাও কিন্তু নিয়েও কিন্তু সে কাজে লাগিয়ে অনেক কিছু করতে পারে। তো কাজে এখানে ক্ষুদ্র উদ্যোক্তা বলে কোনো কথা নেই। তাদের জন্য আমার কাজ করার ইচ্ছা আছে। এবং দেশের বাইরে কিভাবে প্রমোট করা যায় তাদের বিজনেস গুলো এবং অনেক ধরনের উদ্যোক্তাদের সাথে কথা বলে তারা আমাকে এটাও জানায় যে আমরা আসলে সামনে বিজনেসটা গ্রো করার জন্য তাদের কিছু ইনভেস্টের ব্যাপার থাকে। সেগুলোতে জন্য আমি কাজ করতে পারি। তো এই আরকি। এটাই নিয়েই আছি আসলে। আর এআই নিয়ে তো কাজ করছি। ওটা তো রানিং থাকবেই। ওটা তো যতটুকুন পারি শেখার মধ্যে থাকবে এবং আমি যেহেতু কনসালটেন্ট হিসেবে অলরেডি কাজ শুরু করেছি, বিভিন্ন কোম্পানির সাথে অলরেডি আমরা কাজ করছি। সেটা নিয়ে আরো কিভাবে সামনে আরো বেশি করা যায় সেটা নিয়েও কাজ করছি। এই আরকি। ইনশাল্লাহ আপনার এই উদ্যোগগুলো আরো অনেক বেশি এগিয়ে যাক, এটাই আমাদের পক্ষ থেকে আপনার জন্য শুভকামনা। আপু, আমাদের এই কর্পোরেট লঞ্চের প্রোগ্রামে আসতে পেরে আপনার কেমন লাগলো, এই প্ল্যাটফর্মে আসতে পেরে? আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা উদ্যোগ দেওয়ার জন্য। আসলে আমরা এরকম যদি উদ্যোগ নিই, আমরা উদ্যোক্তাদের কথা শুনি বা কর্পোরেট জগতে যারা কাজ করছেন তারা কিভাবে সামলাচ্ছেন তাদের পরিবার এবং তার অফিস, তার নিজস্ব কিছু উদ্যোগ, অর্গানাইজেশন। আপনি তো সব জায়গার সাথে আপনি ইনভলভ থাকতে পারেন। কিন্তু সেটা কিভাবে আপনি ম্যানেজ করছেন বা অন্যদেরকে কিভাবে উৎসাহিত করছেন। তো এই ধরনের প্রোগ্রামগুলোর মাধ্যমে আমরা যারা কর্পোরেট জগতের সাথে আমরা যুক্ত, আমাদের কাছ থেকে যখন মানুষ শুনবে তখন আরো আসলে তারা জিনিসটাকে আরো অথেন্টিক মনে করে। যে না, উনি তো একটা সেক্টর থেকে আসছে, উনার একটা পরিচয় আছে। সেই পরিচয় থেকে কিন্তু উনি ধাপে, ধাপে আরো অন্যান্য পরিচয়গুলোতে তিনি অগ্রসর হয়েছেন। তো এই ধরনের প্রোগ্রাম অবশ্যই করা উচিত। আমি আপনাকে প্রচন্ড অ্যাপ্রিশিয়েট করি যে এই ধরনের প্রোগ্রাম আপনি চালিয়ে যাবেন। সামনে আরো অন্যান্য উদ্যোক্তা এবং নারীরা যারা কর্পোরেট জগতে আছে তাদেরকেও নিয়ে আসবেন এবং তাদের মুখ থেকে শুনবেন তাদের উদ্যোগগুলো এবং তাদের কাজের পরিধিগুলো। তাহলে নিশ্চয়ই যারা দর্শক যারা দেখছেন তারা উপকৃত হবেন এবং আমাদের দেশের জন্য এটা অবশ্যই নারীরা এগিয়ে গেলে নারী পুরুষ উদ্যোক্তা এবং কর্পোরেটে যারা আছেন আমরা যদি এগিয়ে যাই আমাদের দেশও এগিয়ে যাবে। তো এটার পেছনে অবশ্যই কাজ করতে হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু। আপনাকে আপু অনেক বেশি ধন্যবাদ আপনার মূল্যবান সময় থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য, আর এখানে এসে আমাদের সাথে আপনার অভিজ্ঞতাগুলো শেয়ার করার জন্য। অনেক বেশি ভালো থাকবেন আপনি, আর আমাদের টিমের পক্ষ থেকে আপনার প্রতি আমরা অনেক বেশি কৃতজ্ঞতা প্রকাশ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাকে আপু অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। শুধু দর্শক, আমরা প্রতি সপ্তাহে এমন কিছু ব্যক্তিত্ব নিয়ে হাজির হয়ে যাব রোজকার খবরের কর্পোরেট লঞ্চের পর্দায়। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চোখ রাখবেন রোজকার খবরের কর্পোরেট লঞ্চে। আল্লাহ হাফেজ।